ঠিক আছে ভাই। এত হতাশ হওয়ার তো কিছু নাই। হ্যাঁ, পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের ১ম দিন শেষে বাংলাদেশ যেরকম একটা ডমিনেটিং অবস্থায় ছিলাম আমরা, ২য় দিন শেষে সেটা নেই। আমার কাছে তো মজাই লাগছে। কারণ এটা টেস্ট ক্রিকেট। এইটা ক্রিকেটারদের স্কিল এবং মানসিকতার আক্ষরিক অর্থেই টেস্ট নেয়, পরীক্ষা নেয়। সেই পরীক্ষায় ১ম দিনে বাংলাদেশ খুব ভালোভাবে পাস করেছে। ২য় দিন আমরা সেটা পারিনি। কিন্তু এখনো তো এই টেস্টের ৩ টা দিন হাতে রয়েছে। আর টেস্ট ক্রিকেট মানেই উত্থান-পতনের খেলা, ভুল-শুদ্ধের খেলা, রহস্য-রোমাঞ্চের খেলা। বাংলাদেশ আবারও ম্যাচের লাগামটা নিজেদের করে নিতে পারবে। এই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সত্যিকার অর্থে নিজেদের ক্যারেক্টারটা, ট্রু ক্যারেক্টারটা শো করতে পারবে। সেই প্রত্যাশা তো অবশ্যই করছি। ফলে ২য় দিনের এই সেটব্যাক সত্ত্বেও হতাশায় ভেঙে পড়ার কিছু আছে বলে আমার কাছে অন্ততপক্ষে মনে হচ্ছে না। হ্যাঁ, হতাশার কিছু সাইন এই সেকেন্ডেতে আছে, আমাদের খেলার জায়গাগুলোতে আছে, যেইখানটাতে হয়তোবা আমরা ২য় দিনটা হয়তোবা না, নিশ্চিতভাবে আরো অনেক ভালো অবস্থানে থেকে শেষ করতে পারতাম। সেটা আসলে পারলাম না কেন? এই সেকেন্ডের মোমেন্ট অফ দ্য ডে কোনটা? সেটা নিয়ে আলোচনাটা করছি। আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন। দেখুন, বাংলাদেশ এই টেস্টের ১ম ইনিংসে আমাদের টার্গেট ছিল প্রথমত ৪০০ রান। আর ১ম দিন যখন আমরা শেষ করেছিলাম ৪ উইকেটে ৩০১ রানে, তখন আসলে আমাদের টার্গেটটা ৪০০ থেকে বেড়ে ৫০০ তে চলে গিয়েছিল। আমি অবশ্যই মোমেন্ট অফ দ্য ডে এর ভিডিওতে বলেছিলাম যে, ঠিক আছে ৫০০ না হোক, ৪৫০ অন্ততপক্ষে যেন হয়। সেটাও আসলে আমরা করতে পারিনি। আমরা ৪১৩ রানে অল আউট হয়ে গিয়েছি। এইখানটাতে একটা হতাশা রয়েছে এবং পাকিস্তান ২য় দিনটা শেষ করেছে ১ উইকেটে ১৭৯ রানে। এইখানটাতেও একটা হতাশা রয়েছে। বাংলাদেশ এখনো ২৩৪ রানে এগিয়ে আছে বটে। কিন্তু পাকিস্তান যখন এরকম স্ট্রং রিপ্লাই দিচ্ছে, এটা আমাদের বোলারদের, ফিল্ডারদেরও বটে পরীক্ষা নিচ্ছে এবং সেই পরীক্ষার জায়গাটায় আমরা অন্ততপক্ষে ২ টা অকেশনে খুব বাজেভাবে ফেইল করেছি। হতাশার জায়গা সেখানটাতেও আছে। আজকের দিনের ব্যাটিং ডিসপ্লের কথা যদি বলি তাহলে মমিনুল হক ১ম দিন শেষে যেটা বলেছিলেন যে, সেকেন্ডের ফার্স্ট আওয়ারটার উপরে ডিপেন্ড করবে আমরা ৫০০ করতে পারবো কি পারবো না। আমাদের এখানে কিন্তু মুশফিকুর রহিম এবং লিটন দাসের পার্টনারশিপটা তারা বেশ স্বচ্ছন্দেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এমনকি লিটন তো একটা লাইফের মতোও পেলেন। স্লিপে তার ক্যাচটা ধরতে গিয়ে ওই আজানের ওইটা হচ্ছে গিয়ে মাটিতে লেগে যায়। ৩২ রানে তখন লিটন। ফলে এই সুযোগটা কাজে লাগাবেন না? কাজে কিন্তু তিনি লাগাননি। বরং ওইখানটাতে অফ স্ট্যাম্পের অনেক বাইরের একটা বল, ওইটা উনি কি করতে চাইলেন আমি জানি না ঠিক। হয়তোবা মিড অন ফিল্ডারকে ক্যাচ প্র্যাকটিসই করাতে চেয়েছেন এবং সেইখানে ক্যাচ দিয়ে লিটন আউট হয়ে গেলেন। মেহেদী হাসান মিরাজ আসলেন এবং মিরাজও আসলে বেশিক্ষণ থাকতে পারলেন না। একটা ছক্কা মেরে তিনিও যখন আউট হয়ে যান, তাইজুল ইসলাম আসলেন। তিনিও অ্যাটাকিং ক্রিকেট খেলা শুরু করলেন এবং মোহাম্মদ আব্বাসের এই দিনে ৩ উইকেটের ফার্স্ট সেশনে যে আমাদের পড়েছে, ৩য় শিকারে তিনি পরিণত হয়ে গেলেন। আমাদের টিমের এই ট্যাকটিসের জায়গাটাও আমার কাছে একটুখানি দ্বন্দ্ব লেগেছে যে, এক সাইড থেকে মুশফিক মানে ডিফেন্ড করে যাবেন। এক সাইডটা ধরে রাখবেন এবং অন্য সাইড থেকে অ্যাটাক হতে থাকবে। মুশফিককে বোধহয় আরেকটু প্রোঅ্যাক্টিভ ক্রিকেট খেলাটা প্রয়োজন ছিল। আরেকটু বেশি। ভাই, টেস্ট ক্রিকেটে নট নেসেসারিলি আপনার রান রেটটা বাড়াতে হবে বা স্ট্রাইক রেটটা বাড়ানোর এখানে বিষয়টা আছে। বিষয়টা সেইটা নয়। কিন্তু আরেকটু প্রোঅ্যাক্টিভ ক্রিকেট ব্যাটিংটা যদি মুশফিক করতেন, হয়তোবা পাকিস্তান আরেকটু তাদেরকে প্রেশারে ফেলা যেত। তারপরেও আমরা ধরেন হচ্ছে গিয়ে লাঞ্চের সময় এইখানটাতে ৭ উইকেটে ৩৮০ রানে নিয়ে ওখানে হচ্ছে গিয়ে আমরা লাঞ্চে গিয়েছি এবং তারপরে ১ম ওভারটাতে মুশফিকুর রহিম আউট হয়ে গেলেন লাঞ্চের পরের ৭১ রানে। আজকে মুশফিকুর রহিমের ৩৯তম জন্মদিন এবং সেই জন্মদিনে আরো একটা সেঞ্চুরি যদি তিনি করতে পারতেন, অসাধারণ একটা ব্যাপার হতো। কিন্তু শাহীন আফ্রিদির ভেতরে ঢোকা বলটাতে লাইন মিস করে তিনি বোল্ড হয়ে গিয়েছেন এবং আমি যেটা বললাম যে, হয়তোবা আরেকটু প্রোঅ্যাক্টিভ ব্যাটিং তিনি আসলে করতে পারতেন। ইবাদতকে আউট করে মোহাম্মদ আব্বাস ইনিংসে তার ৫ উইকেট হয়ে গেল। লাস্ট উইকেট পার্টনারশিপটাতে ২৯ রান এসেছে। তাসকিন আহমেদ ২৮ রান করেছেন এবং তাতে বাংলাদেশের স্কোরটা ৪০০ পেরিয়ে ৪১৩ পর্যন্ত যায়। ফলে এইখানটাতে আমাদের হতাশের যে জায়গাটা যে, সেকেন্ডের শুরুটাতে মুশফিক লিটনের পার্টনারশিপটা বেশ কিছুটা সময় থাকলেও লিটন একটা লাইফ পাওয়া সত্ত্বেও ওই সময় তিনি ওইভাবে উইকেটটা বিলিয়ে দিলেন এবং মুশফিক হয়তোবা আরেকটু যদি ভালোভাবে ব্যাটিং মানে আরেকটু কি বলা চলে যে, পাকিস্তানের বোলারদেরকে ডমিনেট করে ব্যাটিং করতে পারলে হয়তোবা আমাদের জন্য কিছুটা ভালো হতো।
কিন্তু হতাশার আরও বড় জায়গা সম্ভবত আমাদের বোলিং এবং আমাদের ফিল্ডিং। এই যে পাকিস্তান ১ উইকেটে ১৭৯ রান করে ফেলল। হ্যাঁ, উইকেটটা ব্যাটিংয়ের জন্য প্রথম দিনের চেয়েও আরও সহজ হয়ে গিয়েছে। কিন্তু আমাদের বোলাররাও ঠিক লাইন লেন্থ মেইনটেইন করতে পেরেছেন সেইভাবে না। আপনি দেখেন আমাদের নাহিদ রানাও যে ওয়েওয়ার্ড বোলিং করেছেন, তার বলে একের পর এক ৪ মেরেছেন। আমাদের স্পিনাররা এসে সে রানের গতিটা একটু কমানোর চেষ্টা করেছেন। বাট স্টিল দেখেন পাকিস্তান তারা শুরুই করেছিল টি ব্রেকে, যখন যায় প্রথম ১০ ওভারে তাদের ৫০ রান হয়ে গিয়েছিল। আমাদের যেটা হতাশার জায়গা সেইটা হচ্ছে গিয়ে আমরা ব্রেক থ্রুটা দিতে পারতাম যদি আমাদের ফিল্ডিং ভালো হতো। আমাদের স্লিপে ২ টা ক্যাচ পড়েছে এবং সেই ২ টা ক্যাচ ফেলেছেন আমাদের ২ ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম। জয় ফেলেছেন ক্যাচ ইমামুল হকের। সেই ইমামুল হককে পরে আবার আম্পায়ার একবার আউট দিয়েছিলেন নাহিদ রানার বলে, সেটা ডিআরএস নিয়ে তিনি বেঁচে গিয়েছেন। ফাইনালে গিয়ে তিনি ৪৫ রানে আউট হন। ততক্ষণে ওপেনিং পার্টনারশিপ আজানের সঙ্গে তার ১০০ পেরিয়ে গেছে। ১০৬ রানের ওপেনিং পার্টনারশিপ। মিরাজ ওই ব্রেক থ্রুটা দেন দুর্দান্ত একটা ভেতরে ঢোকা বলটাতে, যেটাতে হচ্ছে গিয়ে এলবিডব্লিউ হয়ে গিয়েছেন ইমামুল হক। তো সেই ব্রেক থ্রু পাওয়ার পরেও কিন্তু এরপরে আরও একটা ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি হয়েছে এবং সেই জুটির ওই জায়গাটাতেও কিন্তু বাংলাদেশ একেবারে শেষ বেলায় গিয়ে জুটিটা ব্রেক করতে পারত। স্লিপে এইবারও আমাদের ক্যাচ ফেলেছেন আমাদের আরেক ওপেনার সাদমান ইসলাম। ফলে